সবাইকে আমার হ্যাপি মিস্টেক্স চ্যানেলে স্বাগত। আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর এই বর্ষার মরশুমেও প্র্যাকটিস ছাড়োনি। তাহলে আর দেরি না করে নেক্সট লেসন আমরা শুরু করে দিই। বেশ, আজ আমরা শিখতে চলেছি কাইন্ডস অর টাইপস অফ সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যের প্রকারভেদ। বাক্যের ফাংশনস বা কাজ অনুযায়ী বাক্য কিভাবে বিভিন্ন রকমভাবে ভূমিকা পালন করে, কাজ করে, সেই অনুযায়ী আমরা সেন্টেন্সকে কটা ভাগে ভাগ করতে পারি আজ সেটা শিখব। প্রথমেই যে ভাগটা আমরা দেখব সেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা তারপর বাক্যগুলো সম্পর্কে ইন ডিটেইল জানব। তাহলে প্রথমে লেখো অ্যাসার্টিভ। ওর আরেকটিও নাম আছে, দ্যাট ইজ ডিক্লারেটিভ। ডিক্লারেটিভ সেন্টেন্স এছাড়াও আরেকটি নাম আছে, দ্যাট ইজ স্টেটমেন্ট। হয় না, আমাদেরও অনেকেরই দুটো তিনটে চারটে নাম থাকে, ওরও তাই। অ্যাসার্টিভ সেন্টেন্স, ডিক্লারেটিভ সেন্টেন্স কিংবা স্টেটমেন্ট। ফাইন। নাম্বার 2, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ, ঠিক আছে? সেন্টেন্স কথাটা লিখে নেবে। নেক্সট, নাম্বার 3, ইন্টারোগেটিভ হলো, তারপর হচ্ছে ইম্পারেটিভ। আমরা আগে নামগুলো লিখে নিই, জেনে নিই। তোমরা এখানে সেন্টেন্স লিখে দিও, হ্যাঁ? আমি আর সব সময় লিখছি না, তোমরা কিন্তু অবশ্যই লিখবে। যারা স্কুল স্টুডেন্ট, যাদের পরীক্ষায় ধরো ক্লাসে যখন লিখতে বলা হয়, আইডেন্টিফাই করতে বলা হয়, শুধু অপটেটিভ শুধু ইন্টারোগেটিভ লিখলে পড়লে কিন্তু চলবে না, তোমায় সেন্টেন্স কথাটা লিখতে হবে। অপটেটিভ সেন্টেন্স, আর সব শেষে আসছে এক্সক্লেমেটরি। ফাইন। চলো এবার আমরা একে একে প্রত্যেকটা বাক্য সম্পর্কে জেনে নিই। প্রথমে যেটা এলো অ্যাসার্টিভ। আমি আর তিনটে নাম লিখছি না, একটি লিখছি, তোমাদের যেটা খুশি লেখো। এই অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কি বোঝে আগে আমরা দেখি। আসলে আমরা কেন শিখছি বলো তো? এই বাক্যের প্রকারভেদ কি দরকার? আমরা যখন কথা বলি তো কত রকমের বাক্য ব্যবহার করি, তাই না? যখন প্রশ্ন করছি, যেরকম হচ্ছে যে প্র্যাকটিস চলছে কি না, উত্তর হয়তো বললে হ্যাঁ প্র্যাকটিস চলছে। আমি হয়তো বললাম যে এদিকে এসো, এখানে বসো, এই যে বাহ কি দারুণ এঁকেছো। যখন কথা বলি এত নানান রকমের আমরা বাক্য ব্যবহার করি, কিন্তু তখন আমরা ভেবে দেখি না যে বাক্যগুলোর কিন্তু এক একটা কাজ আছে। কাজ বলতে কেউ প্রশ্ন করে দিচ্ছে আমার মনের, আমি যেটা জানতে চাইছি সে আমার হয়ে প্রশ্ন করে দিচ্ছে, কেউ সেই প্রশ্নের উত্তর বলে দিচ্ছে, কেউ আবার কাউকে কোনো কিছু অর্ডার বা আদেশ দিচ্ছে, উপদেশ দিচ্ছে, কেউ আবার কোনো শুভেচ্ছা বার্তা দিচ্ছে, কেউ আবার অবাক হওয়া বোঝাচ্ছে। তাহলে ওরা কী করছে? ফাংশনস, অর্থাৎ কাজ, রাইট? এবার আমি যদি এটা না বুঝি যে কোন বাক্য আদতে কীরকমভাবে কাজ করছে, কার কী কাজ, কে কীরকমভাবে ভূমিকা পালন করে, তাহলে আমি না পারবো সঠিক জায়গায় সঠিকভাবে বাক্যগুলোকে চিনতে, না পারবো ব্যবহার করতে। তাহলে বোঝা গেল যে এগুলো শেখা আমাদের জন্য কেন দরকার। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বোঝায় যে বাক্য দিয়ে আমরা হয় ইনফরমেশন দিই, ইনফরমেশন অর্থাৎ তুমি তথ্য দিচ্ছ কোনো, কিংবা তুমি মতামত দিচ্ছ, কোনো ওপিনিয়ন দিচ্ছ। যেমন তুমি হয়তো বললে ইউ শুড
ফিনিশ ইয়োর হোমওয়ার্ক। এখানে কি দিচ্ছ, তুমি কি বলছো, তোমার কিন্তু হোমওয়ার্কটা শেষ করা উচিত, বা ইউ শুড কাম টুডে, তোমার আজ আসা উচিত। তুমি তোমার মতামত দিচ্ছ। ইনফরমেশন কি, এটা কোনো তথ্য নয়। তথ্য কোনটা, ছোট্ট খাটো, যেরকম ধরো তুমি যখন নাম জিজ্ঞেস করছো, হোয়াট ইজ ইউর নেম, সেই ব্যক্তি যখন নামটা বলছে, যে মাই নেম ইজ বলে যা বলছে, রীতা গীতা রাম শ্যাম যাই বলছে, তথ্য। তুমি প্রশ্ন করলে আজ কী বার, কেউ বললো আজ মঙ্গলবার, একজন বললো না না আজ তো মঙ্গলবার নয়, ওটাও তথ্য এটাও তথ্য। অর্থাৎ যে বলছে মঙ্গলবার সেটাও তথ্য, যে বলছে মঙ্গলবার নয় সেটাও তথ্য। এটা কি আমার ডাস্টার? হ্যাঁ, এটা আমার ডাস্টার, তাহলে এটাও তথ্য। সুতরাং তথ্য মানে হচ্ছে গিয়ে ছোটোখাটো যা কিছু, যেটা আমরা একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলি, যে কোনো প্রশ্নের উত্তর তুমি যা দিচ্ছ, আনসার যেটা দিচ্ছ, দ্যাট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা একদম ছোট্টদের ক্ষেত্রে আমরা এইভাবে বুঝতে সাহায্য করি। তাহলে ইনফরমেশন মানে এরকম ভেবো না যে বিরাট কোনো অন্য দেশের তথ্য তোমার কাছে এনে দেওয়া হচ্ছে, সেটাই হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, নয়। ছোটোখাটো সমস্ত রকমের প্রশ্নের উত্তরে আমরা যেই কথাটা বলি, দ্যাট ইজ ইনফরমেশন, এবং ওপিনিয়ন হচ্ছে আমার মতামত যখন দিচ্ছি। এই দু ধরনের বাক্যকে আমরা অ্যাসার্টিভ বলি। এবার আমার ওই কথা প্রসঙ্গে, ওই যে যখন বললাম আজ কি মঙ্গলবার, তো উত্তর একজন হয়তো বললো হ্যাঁ আজ মঙ্গলবার, আরেকজন বললো না আজ মঙ্গলবার নয়। দুটো বাক্যের মধ্যে কী দেখতে পাচ্ছ বলো তো? ঠিক, একটি বাক্য হ্যাঁ বাচক বাক্য, মানে যেখানে বলছে হ্যাঁ, ঠিক। আরেকটি বাক্য হচ্ছে গিয়ে কি না বাচক বাক্য, না। বোঝা গেল কি বললাম? তাহলে এবার আমি যেটা দেখছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে দুটো ভাগ হচ্ছে। হ্যাঁ বাচক বাক্য মানে পজিটিভ সেন্টেন্স, না বাচক মানে নেগেটিভ সেন্টেন্স। এই পজিটিভ সেন্টেন্সের না আরেকটা নাম আছে, দ্যাট ইজ কল্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ, অনেকে আবার এই নামটার সঙ্গে এটাকে খুব গুলিয়ে ফেলে। দুটো কি এক হয়েও এক নয়, কেন বলো তো? অ্যাসার্টিভ বলতে তো দুটো অংশকেই বোঝায়, হ্যাঁও বোঝায় নাও বোঝায়, রাইট? অ্যাফার্মেটিভ তো নাটাকে বোঝাচ্ছে না, অ্যাফার্মেটিভ মানে কেবলই হ্যাঁ বাচক। অর্থাৎ সমস্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক। কিন্তু সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স নয়। বোঝা গেল না? ছবিটা অনেকটা এরকম। অর্থাৎ এইটা ধরো পজিটিভ সেন্টেন্স, আর এইটা হচ্ছে কি আমার কি বলছি অ্যাসার্টিভ। এই বড় বৃত্তটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। তাহলে অ্যাসার্টিভ বাক্যের মধ্যে কিছু বাক্য কি বাক্য? হ্যাঁ বাচক বাক্য, বাকি বাক্য না বাচক বাক্য। তাহলে এই পজিটিভটাই কি অ্যাফার্মেটিভ, তো অ্যাফার্মেটিভ তো। তাহলে সমস্ত অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভের মধ্যে আছে, কিন্তু সব অ্যাসার্টিভ বাক্য কি অ্যাফার্মেটিভের মধ্যে না, তার মধ্যে তো নেগেটিভও রয়েছে। বোঝা গেল? তাই এই টার্মটা ক্লিয়ার করবে, কারণ এটা অনেক সময় দেখেছি অ্যাফার্মেটিভ আর অ্যাসার্টিভের মধ্যে একটা গণ্ডগোল হয়। তাহলে পজিটিভ বাক্যে একটা উদাহরণ লিখে নাও, যেরকম ধরো লিখে নাও যে টুডে ইজ যা কিছু, টুডে ইজ সানডে। নেগেটিভে লিখে দাও যে টুডে ইজ নট সানডে। আই এম ফাইন পজিটিভে, আই এম নট ফাইন নেগেটিভে। ঠিক আছে, চলো এবার নেক্সট নাম্বার 2, ইন্টারোগেটিভ, মানে প্রশ্ন যেটা দিয়ে করা হয়। প্রশ্ন দু রকম ভাবে হয়, ওপেন কোয়েশ্চেন হয়, ক্লোজ কোয়েশ্চেন হয়। এটা আবার কি মানে? ধর কোয়েশ্চেনে খোলা বন্ধ করা। ওপেন কোয়েশ্চেন মানে হচ্ছে যেই ক্ষেত্রে আমরা WH ওয়ার্ডস ইউজ করি এবং যেগুলোর উত্তর কেবল হ্যাঁ বা নাতে হয় না। ফর এক্সাম্পল, যখন আমি জিজ্ঞেস করি হোয়ার ডু ইউ লিভ, তুমি কি বলবে? আই লিভ ইন কলকাতা, বা আই লিভ অ্যাট পলতা, হোয়াট এভার ইট ইজ। তুমি তো একটা
উত্তর দেবে তার জন্য। তুমি কি বলবে? আমি তোমার জিজ্ঞেস করলাম তুমি কোথায় বাস করো, তুমি বলে হ্যাঁ, এভাবে তো উত্তর দেবে না, তাই না? আমি জিজ্ঞেস করো তোমার নাম কি, তুমি বললে না। তাহলে যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে দেওয়া চলে না, এটা একটা বোঝার উপায়। আরেকটা হচ্ছে যে যেগুলো WH ওয়ার্ডস দিয়ে শুরু হয় সেগুলো হচ্ছে ওপেন কোশ্চেন। তুমি যেখানে লিখতে পারো হোয়াটস ইউর নেম, ঠিক। ক্লোজ কোয়েশ্চেন হচ্ছে যেটার উত্তর ইয়েস বা নোতে হবে, মানে হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়। এগুলো হেল্পিং ভার্ব প্রথমেই আসবে, তারপর সাবজেক্ট আসবে, উত্তর অবশ্যই ইয়েস বা নোতে হবে। যেরকম আমি জিজ্ঞেস করলাম আর ইউ কামিং, তুমি কি আসছো, তোমার উত্তর হ্যাঁ হতে পারে বা না হতে পারে, হ্যাঁ আসছি বা আসছি না। বোঝা গেল? তাহলে প্রশ্নও আমার দু রকমের হচ্ছে। এবার আসছে নেক্সট কি ছিল বলো দেখি? ইয়েস, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ কথাটার মধ্যে থাকছে অর্ডার বোঝায়, আদেশ দেওয়া, অ্যাডভাইস বোঝায়, উপদেশ দেওয়া, রিকোয়েস্ট অনুরোধ করা, কমান্ড করা মানেও হচ্ছে আদেশই। এটা মূলত ওই ধরো সেনাবাহিনীর ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় শব্দটা। প্লিড মানেও অনুরোধ করা, এরকম ইত্যাদি আরও কিছু। মূলত আমরা এই তিনটেই বেশি ব্যবহার দেখি বিভিন্ন বইতে। একটু হায়ার ক্লাসের বইতে গেলে তুমি বাকি শব্দগুলো দেখতে পাবে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স বলতে যেটা দিয়ে আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি করা হয়। নির্দেশ কথাটা বললাম, তাই তো? ইনস্ট্রাক্ট এটাও হয়। ফাইন। এবার চিনব কি করে? যে কোনো বাক্য চেনার ক্ষেত্রে প্রথম একটাই শর্ত মাথায় রাখবে, এইটা সব থেকে বড় শর্ত, মিনিং, অর্থ। বাক্যের অর্থ বুঝে বাক্য আইডেন্টিফাই করা শিখবে। তাছাড়া তো বিভিন্ন উপায়, বিভিন্ন রকমের স্ট্রাকচার ইত্যাদি দেখাবই। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত দেখবে মেইন ভার্বগুলো দিয়ে শুরু হয়। সিট ডাউন, come here, please go there, এই দেখো মেইন ভার্ব। এখন কথা হচ্ছে তাহলে সাবজেক্টগুলো গেল কোথায়? সাবজেক্ট এখানে আছে, সেটা উজ্জ হয়ে আছে বা আন্ডারস্টুড হয়ে আছে, অর্থাৎ তোমার সামনে নেই। কেন নেই তাও বলছি, কারণ সবসময় এই ধরনের আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ যাই বলো, আমরা সরাসরি মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সনকে দিই। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আমরা করেছি আগের লেসনে। ইউ, তুমি বা তোমাদের, সেকেন্ড পার্সনকে দিই। কীরকম বাংলাতেও তুমি দেখো, এদিকে এসো, তুমি এদিকে এসো বলবার প্রয়োজন হয় না, কারণ সরাসরি বলছি। খাতাটা খোলো, কলমটা রাখো, উঠে দাঁড়াও। এইবার ধরো তুমি পার্টিকুলারলি যাকে বলতে চাইছো সে উঠে না দাঁড়িয়ে পাশের জন দাঁড়াও, তুমি বলে আরে তুমি নয়, তুমি 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 উঠে দাঁড়াও। বা তুমি হয়তো নামটাও নিলে যে রূপা তুমি উঠে দাঁড়াও, তারপরেও তুমি বলছো অথবা ইউ ইউজ করছো, তাহলে এটা কী হচ্ছে? সরাসরি আমি তাকে বলছি। সেক্ষেত্রে ইংরেজি হোক বাংলা হোক, আমার ওই যাকে বলছি সেই ব্যক্তিকে উল্লেখ না করলেও আমার চলে, উল্লেখ করলেও চলে। অনেক সময় কি হয়, তুমি যদি কেবল এরকমভাবে মানে না বুঝে জিনিসটা এরকমভাবে মুখস্থ করো যে ওই যে প্রথম যেটা আমরা পড়লাম অ্যাসার্টিভে সাবজেক্ট, ভার্ব, তারপর যা অবজেক্ট হোক, কমপ্লিমেন্ট হোক, যাই হোক আসে, আর ইম্পারেটিভে প্রথমেই মেইন ভার্ব আসে। তুমি ধরো এইটুকুই শিখেছো। এবার তোমাকে কনফিউজ করবার জন্য আমি যদি এরকম একটা বাক্য দিই যে ইউ সিট ডাউন,
এবার তুমি কেবলই না বুঝে ওই স্ট্রাকচার ফলো করলে যে আচ্ছা ইউ সিট ডাউন, তো আমি তো এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি, ভার্ব দেখতে পাচ্ছি, তো সাবজেক্ট ভার্ব এই কম্বিনেশন আমি অ্যাসার্টিভে দেখেছি, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সেক্ষেত্রে তোমার উত্তর ভুল হবে। কেন? তুমি এটা ভুলে গেছো যে অ্যাসার্টিভ বলতে কিন্তু আমি বারবার বলেছি সেই বাক্যের মধ্যে দিয়ে ইনফরমেশন দিতে হবে, ওপিনিয়ন দিতে হবে, তবেই অ্যাসার্টিভ হবে। তুমি বসে পড়ো, এটাতে না তোমার মতামত আছে, আমি তো বলছি না তোমার বসে পড়া উচিত, সুর তো বলিনি, আমি বলছি বসে পড়ো, না মতামত দিয়েছি, ইনফরমেশন তো কোনো কথাই নেই এখানে, তাহলে এটা কি করে অ্যাসার্টিভ হতে পারে? ইট কান্ট বি অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি যদি আজকে অর্থ বুঝতাম তাহলে দেখতাম যে না, এটা তো আমাকে কোনো তথ্য বা ওপিনিয়ন দিচ্ছে না, এটা আমাকে পরিষ্কার একটা আদেশ করছে। সেজন্য আমি বড় বড় করে লিখলাম যে অবশ্যই বাক্য আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে অর্থকে প্রাধান্য দেবে। তারপর তো আনুষঙ্গিক জিনিস আছেই, সেটা তো তোমার হেল্প করবেই। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমি বুঝবো অর্থ দেখে, তারপর আমি যেটা দেখবো যে হ্যাঁ মেন ভাব দিয়ে শুরু হয়, কারণ ইউ তোমার যদি জিজ্ঞেস করে কেন মেন ভাব দিয়ে কেন শুরু হয়, তুমি বলবে যে ইউকে যেহেতু সেকেন্ড পার্সনকে সরাসরি নির্দেশ দেওয়া হয়, তাই আমরা সেটাকে উজ্জ্ব রাখতে পারি, আবার চাইলে উল্লেখ করতে পারি, উল্লেখ করলেও কেউ তোমার কাছ থেকে ট্যাক্স নেবে না। নেক্সট, অপটেটিভ। অপটেটিভের ক্ষেত্রে যেটা হচ্ছে, এক হচ্ছে উইশ তোমার ইচ্ছে, আরেক হচ্ছে প্রেয়ার প্রার্থনা। প্রেয়ারের ক্ষেত্রে বুঝবার জন্য দেখবে এই শব্দগুলো থাকবে, গড বলো, অলমাইটি সর্বশক্তিমান, এই কথাগুলো থাকবে, তখন বুঝবে ওটা প্রার্থনা, যেরকম মে গড ব্লেস ইউ। ঠিক আছে? উইশের ক্ষেত্রে যা তুমি বলছো, ধরো হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং, গুড ইভিনিং, all these are কি অপটেটিভ সেন্টেন্স। বা মে ইউ লিভ লং, এখানেও তোমার ইচ্ছে প্রকাশ করছো, তাহলে এটাও কি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এবার অপটেটিভের মধ্যে প্রেয়ার না উইশ, সেটা যদি কখনো আইডেন্টিফাই করতে হয়, যেমন ন্যারেশনের ক্ষেত্রে তোমার যখন দরকার হবে, তখন তোমার দেখতে হবে যে এই শব্দগুলো আছে কিনা, থাকলে সেটা প্রেয়ার। ফাইন, এখানে লিখে নাও মে গড ব্লেস ইউ। আচ্ছা, এবার আমরা চলে এসেছি একদম শেষ ধাপে টাইপস অফ সেন্টেন্সেসে, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আরেকটাও কথা বলি, এই যে টাইপস অফ সেন্টেন্স শিখছো, প্রত্যেকটা টাইপের প্রত্যেক ধরনের বাক্যের এই বানান কিন্তু মুখস্থ করবে, ভেঙে ভেঙে উচ্চারণ করে মুখস্থ করবে, কারণ অনেক সময় দেখা যায় যে চিনতে পারছে সবই ঠিক আছে, ব্যাস লিখতে গেল বানানের একেবারে যাচ্ছে তাই কারবার, অ্যান্ড ইন দ্যাট কেস ইউ উইল নট গেট এনি মার্কস অফকোর্স। ফাইন, তো এক্সক্লেমেটরি সেন্টেন্স, সবসময় মার্কসটাও বড় কথা না, বড় কথাটা হচ্ছে তোমার কনফিডেন্স লেভেলটাও সেখানে নেমে যায় না, যে আমি চিনতে পারছি কিন্তু আমি লিখে বোঝাতে পারছি না। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সেসে সব থেকে বড় কথা হচ্ছে যে ইন্টারজেকশনসগুলো ইউজ হয়। মনে আছে সেই পার্টস অফ স্পিচে এটা একটা তার অভিন্ন অঙ্গ ছিল, অর্থাৎ যেগুলো দিয়ে আমরা আবেগগুলো প্রকাশ করি, যেরকম ওয়াও, হুররে, অ্যালাস, ওহ, এই ধরনের শব্দগুলো এখানেও এক্সক্লেমেটরিতেও তুমি দেখতে পাবে, যেরকম ওয়াও, হোয়াট আ নাইস ড্রেস, হোয়াট আ নাইস ডে। ফাইন, আবার WH এর ব্যবহারও তুমি দেখতে পাবে, হাউ ডিলিশিয়াস দ্য ফুড ইজ, হাউ ডিলিশিয়াস দ্য কেক ইজ, বলে এই হলো। তাহলে আবেগ মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে তো আবেগসূচক বাক্য, যেটার মধ্যে দিয়ে তোমার মনের আবেগ, সে দুঃখ, কষ্ট, আফসোস যাই হোক না কেন সেটা প্রকাশ পাচ্ছে, এবং সেক্ষেত্রে তুমি ইন্টারজেকশন ব্যবহার করতে পারো, কিংবা হোয়াট, হাউ ইত্যাদির মতো WH ওয়ার্ডস ব্যবহার করতে পারো। তাহলে এবার তুমি তোমার ধরো
টেক্সট বুকের যে কোনো গল্প বা তোমার হাতের কাছে থাকা যে কোনো বই থেকে সেন্টেন্সগুলো নিয়ে, এবং সাহিত্যের বই থেকে অবশ্যই, তাহলে সুবিধা হবে। যে কোনো গল্পের বই হতে পারে, একটা প্যারা নাও আর এক একটা বাক্যকে নোটিস করো তো, দেখো তো সেটা তুমি চিনতে পারছো কি না। ভেরি ইজি টু আইডেন্টিফাই। জাস্ট তোমাকে একটুখানি ভালো করে বাক্যগুলোকে আগে চিনতে হবে এবং অর্থ বুঝতে হবে। ওই অন্ধের মতো কিন্তু জাস্ট কিছু স্ট্রাকচার কিছু বুঝে নিলাম আর সেটা অ্যাপ্লাই করো না, অর্থ বুঝে করো, দেখো সুবিধা হবে। আর নেক্সট ভিডিওতে আমরা এর পরের ধাপ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো। কিপ মেকিং মিস্টেকস, কিপ লার্নিং।